শিক্ষার্থী বন্ধুরা, আজকে লাইভ ক্লাসে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। বরাবরের মতো তোমাদের সাথে রয়েছে আমি মোহাম্মদ উমর ফারুক, প্রভাষক, পদমপুর বিএম কলেজ, রানীশঙ্কেল, ঠাকুরগাঁও। শিক্ষার্থী বন্ধুরা, আমরা ছোটতে বন্ধুদের সাথে মজা করে একটি প্রশ্ন করতাম বন্ধুদেরকে। প্রশ্নটি ছিল এরকম: 4 এবং 5 যোগ করলে কখন 12 হয়? উত্তরটি ছিল যখন ভুল হলে। কিন্তু আজকে আমরা বিয়োগ শিখব এরকম একটি কৌতুকের মাধ্যমে। বলতো বন্ধুরা, আমরা জানি 0 থেকে 0 বাদ দিলে 0 হয় এবং 1 থেকে 1 বাদ দিলে 0 হয়। 1 থেকে 0 বাদ দিলে 1 হয়, কিন্তু 0 থেকে 1 বাদ দিলে কখন 1 হয়? হ্যাঁ, এটার উত্তর আছে। এটা কোনো কৌতুক না। 0 থেকে 1 বাদ দিলে বাইনারি সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 1 বাদ দিলে 1 হয়। আজকে ক্লাসের টপিকস আমরা বিভিন্ন সংখ্যা পদ্ধতির বিয়োগফল। গত ক্লাসে তোমাদের সাথে আমি সংখ্যা পদ্ধতির যোগফল সম্পর্কে আলোচনা করেছিলাম, আর আজকে তোমাদের সাথে আলোচনা করব সংখ্যা পদ্ধতির বিয়োগফল এবং চিহ্নযুক্ত সংখ্যা। তো চলো বন্ধুরা, আজকে আমরা চলে যাই আমাদের ক্লাসে। আজকের ক্লাসের শিক্ষণফল আমি আগেই বোর্ডে লিখে রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ। আজকের ক্লাসের শিক্ষণফল হচ্ছে বিভিন্ন সংখ্যা পদ্ধতির বিয়োগ এবং চিহ্নযুক্ত সংখ্যা। তো চলো বন্ধুরা, প্রথমে আমরা আজকে শিখে নেব বিভিন্ন সংখ্যা পদ্ধতির বিয়োগ সম্পর্কিত ক্লাসটা। তোমাদের এমসিকিউ বিষয়ে কোশ্চিন এবং কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীল কোশ্চিনও প্রয়োজন পড়ে। একটু মনোযোগ সহকারে আমার এই বিয়োগ ক্লাসটি তোমরা যদি দেখো, তাহলে নিশ্চয়ই তোমরা ব্যতিক্রম কিছু শিখতে পারবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা চলে যাচ্ছি বিয়োগ ক্লাসে। বিয়োগ ক্লাসে যাওয়ার পূর্বে তোমাদের একটি জিনিস বলতে চাই যে আমরা আগেই বলেছি যে বিভিন্ন সংখ্যা পদ্ধতির বিয়োগ। বিভিন্ন সংখ্যা পদ্ধতি বলতে দশমিক, অক্টাল, বাইনারি এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বিয়োগকে বোঝাচ্ছি। দশমিক সংখ্যা পদ্ধতির বিয়োগ আমরা জানি, দশমিক সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 10। আমি এখানে একটি বিয়োগ সময় বাঁচানোর জন্য আগেই করে রেখেছি। তোমরা একটু খেয়াল করলে দেখতে পাবা এই বিয়োগটিতে কিভাবে করেছি বিয়োগ। দেখো, উপরে আছে 52.32, 34.67। আমরা এই বিয়োগটি যদি খেয়াল করি, তাহলে স্বাভাবিক আমাদের দশমিক পদ্ধতিতে আমরা উপরের সংখ্যা যদি ছোট হয় আর নিচের সংখ্যা বড় হলে ধার নেই। তাই এখানে উপরের সংখ্যা ছোট, নিচের সংখ্যা বড়, তাহলে আমরা ধার নেব। আমরা জানি ধার নেই কত, আমরা 10 ধার নেই। আমরা দশমিক সংখ্যা পদ্ধতিতে আমরা ছোট সংখ্যা হলে ধার নেই কত, 10। কেন 10 ধার নেই? এটার কোন যুক্তি আছে তোমাদের কাছে প্রিয় বন্ধুরা? তো এটার একটা যুক্তি হচ্ছে, যুক্তি যেই থাকুক, আমরা এই সংখ্যা যেহেতু বিভিন্ন সংখ্যা পদ্ধতি কম্পেয়ার করে পড়তে যাচ্ছি, তাহলে আমরা একটা জিনিসকে খুব মনোযোগ দিব, সেটা হচ্ছে বেজ। তোমরা সবাই জানো দশমিক সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 10। আর আমরা এখানে দেখো ধার নিচ্ছি, কোন সংখ্যা ছোট হলে তার সাথে ধার নিচ্ছি 10। তাহলে যুক্তি একটা তোমাদের মনে রাখার জন্য বলতে চাচ্ছি, সেটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতিতে কোন সংখ্যা ছোট হলে যদি ধার নিতে হয়, তাহলে আমরা ধার নেব বেজ। যেমন এখানে ধার নিচ্ছে 10, 10 আর 2 12, 12 থেকে 5 বাদ দিলে, 12 থেকে 7 বাদ দিলে হয় 5। প্রিয় বন্ধুরা, আমরা এখানে ধার নিলাম কত, 10। আবার এখানে আমরা শোধ করি 1। এখানে শোধ করে 1, তাহলে এটা হয়েছে কত, 7। এখানে আবার ধার নেই 10, কারণ উপরেরটা ছোট। তাহলে এখানে আমরা যদি ধার নেই 10, তাহলে এখানে হচ্ছে 13। 13 থেকে 7 বাদ দিলে আবার হয় এখানে 6। আবার এখানে 10 ধার নেওয়ার জন্য আমরা এখানে শোধ করব 1, তাহলে এখানে হয়ে গেল 5। উপরে ধার নিলাম 10, তাহলে এখানে 12 থেকে 5 বাদ দিলে আবার 7। আবার এখানে ধার নিলাম
10, এই জন্য এখানে আমরা শোধ করি 1। তাহলে 5 থেকে 4 বাদ দিলে হয় 1। প্রিয় বন্ধুরা, তোমরা একটু খেয়াল করলে দেখতে পাবা আমরা আমাদের এই দশমিক সংখ্যা পদ্ধতিতে বিয়োগের সময় ধার নিচ্ছি বেজ বা ভিত্তি, আর শোধ করতেছি, দেখো প্রত্যেকবারই আমরা শোধ করতেছি কত? 1। প্রত্যেকবারই শোধ করি কত? 1। তোমরা যদি ঠিক এই পদ্ধতিটাই অন্য বাকি বাইনারি, অক্টাল বা হেক্সাডেসিমাল বিয়োগের ক্ষেত্রে মনে রাখো, তাহলে তোমাদের কাছে এই বিয়োগগুলো খুব সহজ হয়ে যাবে। যেমন আমরা দশমিক সংখ্যা পদ্ধতির বেজ ছিল 10, এই জন্য আমরা ধার নিয়েছি কত? 10 এবং শোধ করেছি 1। ঠিক বাইনারি বিয়োগের ক্ষেত্রেও যদি তোমরা বাইনারি বেজ কত হচ্ছে? বাইনারি বেজ হচ্ছে 2, বাইনারি বেজ 2, তাহলে আমাদের সংখ্যা, এই সংখ্যার বিয়োগ করার ক্ষেত্রে আমরা এখানেও ধার নেব বেজ 2 আর শোধ করব যথারীতি আগের মতো 1। এই রুলসটা আমরা মনে রাখলেই আমাদের বিয়োগগুলো অনেক সুন্দর হবে। এখানে দেখো ধার নিলাম, ওখানে লিখে রাখছি আমি ধার নিলাম বেজ, ধার নেব বেজ, শোধ করব 1। তাহলে এখানে যদি আমি ধার নিব বেজ আর শোধ করব 1, দেখো কিভাবে আমরা এই বিয়োগটা করতে পারি। দেখো এই সংখ্যাটি ছোট আর এই সংখ্যাটি বড়। তাহলে আগে বলেছি ছোট সংখ্যা, উপরের সংখ্যা যদি ছোট হয় তাহলে আমরা ধার নেব বেজ 2। তাহলে এখানে 0 আর 2 হলে 2, 2 থেকে 1 বাদ দিলে কত হয়? 1। আগে বলেছি শোধ করব কত? 1। তাহলে নিচে 1 আর আরেকটি 1 শোধ করে নিচে হয়ে গেল 2, উপরে হচ্ছে কত? 1। আবার দেখো বন্ধুরা, এই 2 থেকে 1 থেকে 2 বাদ দেওয়া যায় না, তাহলে আমরা আবার ধার নেব। আর ধার নিলে আমরা কত ধার নেব? ধার নেব আমরা বেজ, শোধ করব 1। তাহলে বেজ যদি ধার নিই তাহলে 1 এবং 2 হয়ে গেল আবার 3, উপরে 3 নিচে 2 বাদ দিলে কত হয়? 1। আমি সরি এই জায়গায় উপরে হয়ে গেছে তাহলে 3, কারণ ধার নিয়েছি 2 আর 3 আর নিচে এই শোধ করে 2, তাহলে 3 থেকে 2 বাদ দিলে হয় 1। বন্ধুরা, অনেক মজার এই বিয়োগটা। আর একটু চিন্তা করে দেখো, এখানে আমি ধার নিয়েছি 2, তার জন্য আবার এখানে শোধ করব কত? 1। তাহলে এটা হচ্ছে আবার 2, উপরে হচ্ছে 0, 0 থেকে কি 2 বাদ দেওয়া যায়? তখন আমরা কি করব? আগের মতো ধার নেব বেজ, তাহলে এখানে হবে 2, 2 থেকে 2 বাদ দিলে থাকবে 0। কি মজা না বন্ধুরা? দেখো দেখি, এখানে যদি আমরা ধার নিয়েছি বেজ, তাহলে আবার এখানে শোধ করব 1, তাহলে এখানে আবার ধার নেব 2, তাহলে 2 থেকে এখানে হয়েছে 2, 2 থেকে 2 বাদ দিলে আবার 0। কি বন্ধুরা, আবার দেখো এখানে যদি আমরা 2 নেই, তাহলে ধার নেই, তাহলে এখানে শোধ করব 1, তাহলে এখানকার 1, এখান থেকে 1 বাদ দিলে হয় 0। কি মজার না প্রিয় বন্ধুরা? দেখো বাকি বিয়োগগুলো আমরা দশমিকের মতো বাইনারি ঠিক সেম ভাবে অক্টাল বিয়োগটা ওই একই ভাবে আমরা করতে পারবো। কিভাবে? ধার নেব বেজ, শোধ করব 1, ধার নেব বেজ, শোধ করব 1। তাহলে অক্টালের বেজ কত? 8। তাহলে আমরা এই বিয়োগটা আবার খেয়াল করব, এখানে আছে 4, ধার নেব আমি 8, অর্থাৎ বেজ ধার নেব, তাহলে এখানে হবে 12, 12 থেকে 7 বাদ দিলে এখানে হবে 5। প্রিয় বন্ধুরা, একটু মনোযোগ দাও। এখানে যদি আমি ধার নিয়েছি তাহলে এখানে শোধ করব 1, আবার ধার নেব এখানে হবে তাহলে 10, 10 আর এখানে হচ্ছে 6, 10 থেকে 6 বাদ দিলে এই 4, এখানে 8 ধার নিয়ে 10, নিচে 6 বাদ দিলাম 4। প্রিয় বন্ধুরা, তাহলে এখানে নিলাম যেহেতু আমি বেজ, তাহলে শোধ করবো আবার এখানে 1, নিচেরটা হয়েছে 6, এখানে আমি ধার নেব 8, 8 আর 3 11, 11 থেকে 6 বাদ দিলে আবার হয় 5। প্রিয় বন্ধুরা, এখানে যদি ধার নিলাম 8, তাহলে এখানে আমি শোধ করব কত? আবার 1, তাহলে এটা হবে 2, 5 থেকে 2 বাদ দিলে এখানে হবে 3। সবগুলোই একটু মনোযোগ দিয়ে দেখো, আমরা প্রত্যেকটা বিয়োগের ক্ষেত্রেই ধার নিয়েছি বেজ,
শোধ করব 1। তোমরা নিজেরা যদি ট্রাই করে দেখতে পারো, প্রত্যেকটা বিয়োগের ক্ষেত্রেই আমরা ধার নিচ্ছি বেজ, শোধ করতেছি 1। এবার আমরা শিখতে যাচ্ছি অক্টালের বিয়োগ, সরি হেক্সাডেসিমেল বিয়োগ। হেক্সাডেসিমেল বিয়োগ যদি আমরা শিখতে চাই, তাহলে হেক্সার বিয়োগ আমরা জানি হেক্সাডেসিমেলের বেজ কত, 16। তোমরা নিশ্চয় জেনেছো হেক্সাডেসিমেলের ক্ষেত্রে a সমান সমান 10, b মানে 11, c মানে 12, d মানে 13 আর e মানে 14, f মানে 15। নিশ্চয় জানো আমরা এটা তোমরা নিশ্চয় জানাবে, জানা অনেক জরুরি। আমরা এরকম একটা বিয়োগ আমরা এখানে করব, যেমন 4 3 9 c 2 a d। মনোযোগ দিবা। দেখো আমরা আগে বলেছি যে সি মানে হচ্ছে 12, নিচে ডি মানে হচ্ছে 13। প্রিয় বন্ধুরা, 12 থেকে 13 বাদ দেওয়া যাবে কি? কারণ নিচের সংখ্যাটি বড়, উপরের সংখ্যাটি ছোট। তখন আমাদের ধার নিতে হবে 16। তাহলে 12 আর 16 যোগ করলে কত হয়? 28। 28 থেকে যদি আমরা 13 বাদ দেই তাহলে কত হয়? 15। 15 মানে এফ। হেক্সাডেসিমেলের 15 মানে এই এফ। তাহলে আবার কি করলাম আমি? দেখো ধার নিলাম পেজ, শোধ করবো, তাহলে এখানে কত? 1। তাহলে 1 যদি হয় তাহলে এখানে আছে এ মানে 10, 1 শোধ করে কত হবে এখানে? 11। তাহলে নিচে হবে 11, উপরে হচ্ছে 9। 9 এর সাথে আমি যদি 16 যোগ করি তাহলে হয়ে যাবে 25। উপরে হবে 25, অর্থাৎ এখানে 16 আমি ধার নিব আর নিচে থাকবে আমার 11। 25 থেকে 11 বাদ দেব বন্ধুরা, কত থাকবে তাহলে? 14। দেখো 14 মানে কত আমরা দেখতে পাচ্ছি হেক্সাডেসিমেলে? 14 মানে ই। 14 সমান সমান ই। তাহলে আমি এখানে ধার নিয়েছি 16, যথারীতি শোধ করব কত? 1। এখানে কত আছে? এ। তাহলে এটা কত হয়ে যাবে এখন? বি, অর্থাৎ 11। নিচে 11, উপরে 13, সরি 3 থেকে 11 বাদ দেওয়া যাবে না। তাহলে নিশ্চয়ই আমাকে ধার নিতে হবে। আর ধার নেব কত? বেজ। হেক্সাডেসিমেলের বেজ 16 এবং 3 যোগ করলে কত হয়? 19। 19 থেকে 11 বাদ কত হয় বন্ধুরা? 8। এখানে আমরা 8 বসাবো। তাহলে এখানে ধার নিলাম বেজ, তাহলে এখানে শোধ করব 1, এখানে হবে 3, 4 থেকে 3 বাদ দিলে 1। তাহলে আমরা খুব সুন্দর করে বিয়োগ শিখে ফেললাম। প্রিয় বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা বিয়োগ ক্লাসটি উপভোগ করলাম। নিশ্চয় তোমরা বিয়োগ শিখে ফেলেছো। এবার আমরা চলে যাব চিহ্নযুক্ত সংখ্যা শিখতে। কি শিখবো এবার আমরা? চিহ্নযুক্ত সংখ্যা কি এবং চিহ্নযুক্ত সংখ্যাকে কিভাবে চিনব সেটাই আমাদের আগে জানা দরকার। কেননা দুইয়ের পরিপূরক শিখতে হলে, অর্থাৎ টুস কমপ্লিমেন্ট শিখতে হলে চিহ্নযুক্ত সংখ্যা আমাদেরকে আগে ভালোভাবে বুঝে নিতে হবে। তো আমরা এই চিহ্নযুক্ত সংখ্যা চিহ্ন, চিহ্নযুক্ত সংখ্যাটা কি? আমরা সাধারণ গণিতে সাধারণভাবে হিসাব নিকাশ করার জন্য আমরা সংখ্যার শুরুতেই ধনাত্মক না ঋণাত্মক এই বিষয়টি আমাদের ভালো করে জানতে হয়। যেমন কোন একটি সংখ্যা 5, এই সংখ্যাটি যদি সাধারণ গণিতে তুমি এখানে হিসাব নিকাশ করতে যাও তাহলে সংখ্যাটি ধনাত্মক না ঋণাত্মক এই বিষয়ে তোমাকে শিওর হতে হবে। তাহলে এই সংখ্যাটি ধনাত্মক না ঋণাত্মক চেনার উপায় কি? প্রিয় বন্ধুরা, যদি এইরকম একটি 5 কোনো জায়গায় লেখা থাকে, তোমরা কি মনে করো সংখ্যাটি ধনাত্মক না ঋণাত্মক? নিশ্চয়ই তোমরা বলবা যে সংখ্যার শুরুতে কিছু না লেখা থাকলে সংখ্যাটি ধনাত্মক, আর সংখ্যাটি যদি ঋণাত্মক হতে হয় তাহলে সংখ্যাটির সামনে এরকম একটি মাইনাস চিহ্ন বা নেগেটিভ সাইন দিতে হয়। তাহলে কম্পিউটার পদ্ধতিতে যদি আমরা হিসাব নিকাশ করতে চাই তাহলে এই সংখ্যা পদ্ধতিতে কোন সংখ্যা ধনাত্মক না ঋণাত্মক সেই বিষয়টি আমরা কিভাবে জানব? তোমরা নিশ্চয় জানো যে কম্পিউটার সংখ্যা পদ্ধতি বা কম্পিউটার ভিতরে সকল কিছু হিসাব নিকাশ হয় 0 এবং 1 দিয়ে, অর্থাৎ বাইনারি সংখ্যা পদ্ধতির মাধ্যমে। তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতিতে
কম্পিউটারে যাহা কিছুই লেখা হয়, হিসাব নিকাশ করা হয়, সবকিছুই 0 এবং 1 দিয়ে। যেমন এই 5 সংখ্যাটির জন্য বাইনারিতে হয় 5 হয় 101, অর্থাৎ আমরা যেটাকে 5 বলি কম্পিউটার পদ্ধতি অর্থাৎ বাইনারিতে এইরকম 101 দিয়ে 5 হয়। বন্ধুরা, আমরা জানি বাইনারি সংখ্যা পদ্ধতিতে এই 0 এবং এই 1 কে 1 এবং এই 0 গুলো এক একটা প্রত্যেকটাকে বলা হয় বিট। তাহলে এই 5 লিখতে গিয়ে বা 5 তৈরি হতে, একটি বর্ণ তৈরি হতে কম্পিউটার পদ্ধতিতে এখানে কয়টি বিট হয়েছে? 3টি বিট, 1 0 1, 3টি বিট মিলে একটি সংখ্যা 5 হয়েছে। প্রিয় বন্ধুরা, আমরা এই 5 সংখ্যাটি ধনাত্মক না ঋণাত্মক কিভাবে বুঝবো? এটা আমরা কিভাবে বুঝবো? কারণ কম্পিউটার সংখ্যা পদ্ধতিতে কোন সংখ্যা ধনাত্মক বা ঋণাত্মক সেটা বোঝানোর জন্য এই প্লাস অথবা মাইনাস এই চিহ্ন দুটো ব্যবহার করা যায় না। আমরা আগেই বলেছি যে কম্পিউটার সংখ্যা পদ্ধতিতে সংখ্যা পদ্ধতিগুলোর সংখ্যাকে চিনতে হলে এই সংখ্যা পদ্ধতিতে 0 এবং 1 ছাড়া অন্য কিছুর ব্যবহার নেই। তাহলে এটা আমরা এই সংখ্যাটা ধনাত্মক না ঋণাত্মক সেটা আমরা কিভাবে বুঝবো? সেটা বোঝার জন্য আমরা একটু প্রাইমারিতে চলে যাব। প্রিয় বন্ধুরা, তোমরা নিশ্চয়ই প্রাইমারি যখন পড়াশোনা করেছো তখন একটা জিনিস জানো, তোমরা হাতের লেখা প্রতিদিন স্যারদেরকে আমরা হাতের লেখা জমা দিয়েছিলাম। মনে আছে তোমাদের? ইংরেজি বর্ণে ইংরেজি লেখার ক্ষেত্রে ইংরেজি বর্ণগুলো আমরা এরকম 3টি দাগ টানা খাতার ভিতরে লেখাগুলো জমা দিতাম। তোমরা দেখো দেখি এই 3টি দাগ টানা খাতার ভিতরে যেটা ক্যাপিটাল লেটার, যেমন ক্যাপিটাল এ আমরা কিভাবে লিখতাম? এরকম 3 ঘর মিলাই ক্যাপিটাল এ হতো। কিন্তু যদি স্মল লেটার লিখি তাহলে আমাদের কি হবে? এই 2 ঘর মিলে এইটা হবে স্মল লেটার। কি ঠিক আছে না বন্ধুরা? কিন্তু বাংলা বর্ণের ক্ষেত্রে দেখো দেখো এখানে লিখেছি আমি আমার। তোমরা বলো দেখি এখানে কয়টি ভুল আছে আমার লেখাটিতে? যদি শুদ্ধভাবে লিখতে চাই তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 2টি ভুল। একটি ভুল হচ্ছে, দেখো এখানে সরিয়া এই লেখাটি ঠিক আছে, এই বর্ণটি ঠিক আছে, কিন্তু এই ময়ের আকার আছে, কিন্তু এই ময়ের এই টানটি এই ঘরের বাইরে চলে আসছে। এই বাইরের ঘর এই টানটুকু আমাদের শিক্ষকেরা বা আমাদের পণ্ডিত মশাইরা এই টানের জন্য আমাদের কান ধরে টান দিয়েছিল, কারণ এটি ভুল। আবার দেখো এই আমার কথাটি এই রয়ের জন্য এই ঘরটি পুরোপুরি পূর্ণ না করার জন্য এটা একটা ভুল। কারণ কেননা আমরা জানি বাংলা লেখার ক্ষেত্রে একটি বর্ণ লিখতে হলে এই ঘর মিলে লিখতে হয়। তাহলে আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা লেখার ক্ষেত্রে অর্থাৎ প্রত্যেক ধরনের লেখার ক্ষেত্রে একটি নির্দিষ্ট নিয়ম আছে। যেমন ইংরেজি বর্ণগুলো লেখার নিয়ম হচ্ছে ক্যাপিটাল লেটার লিখতে হলে 3 ঘর মিলে লিখতে হয়, স্মল লেটার লিখতে হলে 2টি ঘর মিলে লিখতে হয়। ঠিক সেভাবে বাংলা লিখতে হলে আমরা জানি 2টো ঘরকে কোথাও মাত্রা কখন টান এগুলোকে সব শুদ্ধভাবে লিখতে হলে এই সম্পর্কে আমাদেরকে জানতে হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু আগে কম্পিউটার সংখ্যা পদ্ধতি নিয়ে কথা বলতেছিলাম, আমরা এখন এখানে আসবো। কম্পিউটারে এইরকম একটি বর্ণ তৈরি হতে হলে, একটি বর্ণ বা একটি অক্ষর বা একটি সংখ্যা তৈরি হতে হলে কম্পিউটারে এই একটি বর্ণ বা অক্ষরের জন্য মিনিমাম 8টি করে বিট লাগে। কয়টি বিট লাগে? 8টি। যেমন আমরা দেখেছি এরকম একটা টান, এখানে টানের ব্যাপার আছে, এখানে 2-3টি ঘরের ব্যাপার আছে। ঠিক কম্পিউটারে বর্ণ তৈরি হতে হলে বিট সংখ্যার ব্যাপার আছে। এখানে কম্পিউটারের সংখ্যা বা বর্ণ তৈরি হতে হলে মিনিমাম তাকে 8টি বিট লাগে। মিনিমাম কয়টি বিট লাগে? 8টি বিট। আমাদের এই সংখ্যাটি যে ক্ষেত্রে 5 দেখতে পাচ্ছি, এই 5 এর ক্ষেত্রে আমরা কয়টি বিট দেখতে পাচ্ছি? 3টি বিট। আমরা স্বাভাবিকভাবে লেখার সময় এরকম 3টি বিট লিখলেও কম্পিউটার সংখ্যা পদ্ধতিতে 3টি বিট মিলে কোনো অক্ষর তৈরি হয় না। কম্পিউটারে একটি বর্ণ তৈরি হতে হলে, একটি সংখ্যা তৈরি হতে হলে, একটি চিহ্ন তৈরি হতে হলে মিনিমাম 8টি বিট প্রয়োজন হয়। মিনিমাম কয়টি বিট প্রয়োজন হয়? 8টি বিট। মিনিমাম 8টি বিট, 16 বিট অথবা 32 বিট অথবা 64 বিটেও বর্ণ অক্ষর বা চিহ্ন তৈরি হয়। প্রিয় বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি কম্পিউটারে যদি এরকম একটি 5 বোঝাইতে হয় তাহলে এখানে
8টি বিটের দরকার হয়, তাহলে এখানে কয়টি বিট আছে? 3টি বিট। এই 3টি বিট তাহলে শর্ট আছে কয়টি বিট? 5টি বিট। কম্পিউটারকে যদি তুমি 5 লিখো তাহলে ও অটোমেটিক এই 3টি বিট লিখলেও ও সামনে প্রয়োজনীয় সংখ্যক জিরো দিয়ে, অর্থাৎ এখানে 5টি জিরোর প্রয়োজন আছে, সুতরাং সে 5টি সংখ্যক জিরো দিয়ে এই সংখ্যাটিকে তৈরি করবে, তাহলে 5 তৈরি হবে। কম্পিউটারের একটি 5 লিখতে হলে, কম্পিউটারের 5 বা একটি বর্ণ তৈরি হলে মিনিমাম 8টি বিট লাগে। যেমন ধরো আমরা যদি কম্পিউটারে 3 লিখতে চাই, 3 এর বাইনারি হচ্ছে ডবল ওয়ান, তাহলে ডবল ওয়ান যদি 3 হয়, কয়টি বিট আছে এখানে? 2টি বিট। আমরা জানি কম্পিউটারে কয়টি বিট না হলে একটি বর্ণ তৈরি হয় না? 8টি বিট। তাহলে এখানে আছে যেহেতু 2টি বিট, তাহলে সামনে আরো প্রয়োজনীয় সংখ্যা 6টি জিরো দিয়ে এইটি 8টি বিটে রূপান্তরিত হবে। আমি যেটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে, আবারও বলতেছি, একটি বর্ণ, একটি চিহ্ন বা একটি সংখ্যা তৈরি হতে হলে কম্পিউটারে মিনিমাম 8টি বিটের প্রয়োজন হয়। আর এই 8টি বিটের মধ্যে একটি বিটকে বলা হয় চিহ্ন বিট, যে বিটটি নির্দেশ করে ওই সংখ্যাটি ধনাত্মক না ঋণাত্মক। যেমন এই সংখ্যাটিতে আমরা দেখতে পাচ্ছি 8টি বিট। এই 8টি বিটে গঠিত এই সংখ্যাটি ধনাত্মক না ঋণাত্মক কিভাবে বুঝবো? এখানে এই সংখ্যা পদ্ধতিতে, অর্থাৎ কম্পিউটার হিসাব নিকাশ পদ্ধতিতে আমরা আগেই বলেছি এরকম চিহ্ন ব্যবহার হয় না। কম্পিউটার হিসাব নিকাশ চিহ্ন পদ্ধতিতে বা কম্পিউটার হিসাব নিকাশ পদ্ধতিতে শুধুমাত্র জিরো এবং অন দিয়ে সবকিছুকে নির্দেশ করে। তাহলে এই সংখ্যাটির মধ্যে এই সংখ্যাটি ধনাত্মক বা ঋণাত্মক আমরা কিভাবে বুঝবো? প্রিয় বন্ধুরা, খুব মনোযোগ দিয়ে দেখো। যদি এই সংখ্যাটি ধনাত্মক বা ঋণাত্মক বোঝার জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে, এই 8 বিটে বর্ণিত বা 8 বিটে লিখিত চিহ্নটার প্রথম বিটটা যদি জিরো হয়, কি বললাম? 8 বিটে রূপান্তরিত কোন সংখ্যার প্রথম বিটটা যদি জিরো হয়, তাহলে এই জিরো থাকলে এটাকে বলা হয়, প্রথম বিটটা যদি জিরো হয় তাহলে সংখ্যাটি হচ্ছে ধনাত্মক। অর্থাৎ কোন সংখ্যা 8 বিটে রূপান্তরিত সংখ্যার সামনে যদি জিরো হয়, এটাকে বলা হয় ধনাত্মক সংখ্যা। কি সংখ্যা? ধনাত্মক নির্দেশ করে। আবার যদি এখানে অন থাকতো তাহলে এটা হতো ঋণাত্মক। কি সংখ্যা বলতো? ঋণাত্মক। প্রিয় বন্ধুরা, ভালোভাবে খেয়াল করে আমি আবার বলতে যাচ্ছি, কোন 8 বিটে রূপান্তরিত সংখ্যার বাম দিকের প্রথম বিটটা যদি জিরো হয়, সংখ্যাটি অবশ্যই পজিটিভ, ধনাত্মক। 8 বিটে রূপান্তরিত সংখ্যার প্রথম বিটটি যদি অন হয়, সংখ্যাটি অবশ্যই ঋণাত্মক। সেজন্য এই 8 বিটে রূপান্তরিত চিহ্নের এই বিটটাকে বলা হয়, প্রথম বিটটাকে বলা হয় চিহ্ন বিট। এই বিটটাকে বলা হয় চিহ্ন বিট, এটাকে বলা হয় চিহ্ন বিট। আর বাকি এই 7টি বিটকে বলা হয় প্রকৃত মান। অর্থাৎ কোন সংখ্যা গণনা করতে হলে এই বিটটাকে ছাড়াই গণনা করতে হয়। এই বিটটা শুধু চিহ্ন চেনার জন্য, সংখ্যাটি ধনাত্মক না ঋণাত্মক সেটি চেনার জন্য। বাকি এই 7টি বিটকে গণনা করে সংখ্যাটির প্রকৃত মান নির্ণয় করতে হয়। তাহলে আমরা কি শিখলাম? প্রকৃত চিহ্ন বিট, এখানে চিনতে পারতেছি আমরা চিহ্ন বিট। যেমন এই 3 সংখ্যাটি কয়টি বিট আছে? 8টি বিট। 8টি বিটের প্রথম বিটটি কি আছে? জিরো। তাহলে সংখ্যাটি হচ্ছে কি? ধনাত্মক। যদি এই সংখ্যাটি 1 হতো তাহলে সংখ্যাটি হতো ঋণাত্মক। বন্ধুরা, আমরা তাহলে চিনতে পারতেছি চিহ্নযুক্ত সংখ্যায় আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে, কোন কম্পিউটারে 8 বিটে গঠিত সংখ্যার প্রথম বিটটি যদি জিরো হয় তাহলে সংখ্যাটি ধনাত্মক, এবং 8 বিটে রূপান্তরিত সংখ্যার প্রথম বিটটি যদি অন হয় তাহলে সংখ্যাটি হচ্ছে ঋণাত্মক। শিক্ষার্থী বন্ধু, এতক্ষণ আমরা যে ক্লাসটি নিলাম, তোমরা মনোযোগ সহকারে আমাদের সাথে যুক্ত থাকার জন্য তোমাদেরকে সকলকে জানাচ্ছি আমি আন্তরিক ধন্যবাদ। আমরা ক্লাসের শেষ প্রান্তে এসে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।